হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল অর্থাৎ 21শে মে 2025 আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা ক্ল্যারিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছিল যারা র্যাঙ্ক জাম্পিং করা টেন্টেড ক্যান্ডিডেট তাদের পক্ষ থেকে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেই র্যাঙ্ক জাম্পিং করা টেন্টেড ক্যান্ডিডেট কে ছিলেন জানেন? সিনিয়র অ্যাডভোকেট কে ছিলেন? মীনাক্ষী অরোরা, যিনি একটি অভিষেক মনু সিংভিজির মতো এত বড় সিনিয়র অ্যাডভোকেট না হলেও প্রায় ওনার সমকক্ষ একটা এত বড় সিনিয়র অ্যাডভোকেট, যাকে আমি জাস্ট এই টার্মটা ব্যবহার করলাম একটি কারণে যে ওনার ফিজটা কত আপনারা খানিকটা আন্দাজ করে নেন। তো সেই মীনাক্ষী অরোরাকে দিয়ে, সিনিয়র অ্যাডভোকেট মীনাক্ষী অরোরা মহোদয়াকে দিয়ে র্যাঙ্ক জাম্পিং তরফ থেকে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছিল এই মর্মে যে যাতে র্যাঙ্ক জাম্পিং ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারে। আমি অবাক হয়ে যাচ্ছি, যারা কোট আনকোট যোগ্য ক্যান্ডিডেট তারা কিভাবে পরীক্ষা দেবে, তাদের ভাগ্য কীভাবে নিরূপণ হবে, তাদের চাকরি থাকবে কি থাকবে না, যে রিভিউ পিটিশনটা হচ্ছে না কেন হচ্ছে না, কী ব্যাপার, সেগুলো নিয়ে চিন্তা নেই। কিন্তু র্যাঙ্ক জাম্পিং ক্যান্ডিডেটদের হয়ে সওয়াল করেছে। তাতে জাস্টিস সঞ্জয় কুমার একেবারে স্পষ্টভাবে বলেছে যে কমিশন আপনাদেরকে র্যাঙ্ক জাম্পিং করেছে কেন, নিশ্চয়ই শখ করে করেনি, বা কমিশন আপনাদের র্যাঙ্ক জাম্পিং করানো এই যে করা হয়েছে তার কারণ নিশ্চয়ই এমন নয় যে তার ইচ্ছাকৃতভাবে করেছে। তাহলে আপনারা ইউ আর টেন্টেড মিন টেন্টেড, এই যে ভাষাটা জাস্টিস সঞ্জয় কুমার বলেছেন যে আপনারা টেন্টেড মানে টেন্টেড, তাই এই মামলাটাকে ডিসপোজড অফ, এটাকে পুরোটাকে ডিসপোজ করে দেওয়া হয়েছে। এবং আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবারও এই ধরনের আরও একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছে। সেটা হয়তো আপনারা অনেকে জানেন না। কেন করা হয়েছে না, এমনও অনেক টেন্টেড ক্যান্ডিডেট আছে, টেন্টেড ক্যান্ডিডেট যারা 12 বা 13 পেয়েছে, কিন্তু ওনাদেরকে 52-53 করা হয়েছে। একটা হাস্যকর করা হয়েছে মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা MA, বা যাকে আমরা বলছি ক্ল্যারিফিকেশান অ্যাপ্লিকেশান বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান, যে নামেই ডাকুন না কেন। কি বলা হচ্ছে না, সম্ভবত আগামীকাল এটা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, যেখানে বলা হচ্ছে যে আমরা 12 বা 13 পেয়েছি, আমাদেরকে 52-53 করা হয়েছে, আমরা তো শূন্য পাইনি, তাই দয়া করে যে পরীক্ষাটা হবে সে পরীক্ষাটায় আমাদের বসতে দেওয়া হোক। ভাবুন, একটি আজব দরখাস্ত করে আগামীকাল একটা আবেদন আসতেছে সুপ্রিম কোর্টে, মডিফিকেশান অ্যাপ্লিকেশান কাদের তরফ থেকে? যারা 12 বা 13 বা 14 পেয়েছে, যাদেরকে 52 বা 53 করা হয়েছে। মনে হচ্ছে এটা যেন একটা স্পন্সর্ড মামলা নাকি স্পন্সর্ড লিটিগেশন, ঠিক আমরা কোন টার্ম দেবো আমরা বুঝে উঠতে পারছি না। এবং এই যে এত কিছু করা হচ্ছে, এর ফল কীটা বলুন তো? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কোট আনকোট আনটেন্টেড বা নন টেন্টেড, বা যাকে আমরা বলছি কোট আনকোট যোগ্য প্রার্থীরা। কেন না, অলরেডি যোগ্য প্রার্থীদের কফিনে প্রথম পেরেক পোতা হয়ে গেছে যখন মধ্যশিক্ষা পর্ষদ করেছিল মডিফিকেশান অ্যাপ্লিকেশান। যদি মধ্যশিক্ষা পর্ষদ মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা না করে ওই দিনই করতো রিভিউ পিটিশন SSC বা WB আমাদের গভর্নমেন্ট, তাহলে হয়তো একটা আশা থাকতে পারত যে আশাতে যোগ্য টেন্টেড নন টেন্টেডের সিলেকশন করে একটা স্যাগ্রিগেশন পথে এসে কিছু না কিছু করার। কিন্তু তা না করে কফিনের প্রথম পেরেক পুতল কি মধ্যশিক্ষা পর্ষদ করলো মডিফিকেশান অ্যাপ্লিকেশান। অর্থাৎ আপনার নিয়ম, আপনার জাজমেন্টকে আমি মেনে নিয়েছি, কিন্তু শুধুমাত্র 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত এই যোগ্যদের কাজ করতে দেওয়া হোক, তার মধ্যে আমরা পরীক্ষার ব্যবস্থা করে নেব। হুইচ এভার ইজ আর্লিয়ার, অর্থাৎ 31শে ডিসেম্বর 2025ও হতে পারে, আবার তার আগে যদি অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায় তার আগেও হতে পারে। এই যে এইটার
অ্যাপ্লাই করার মানে হলো যে ভাই তোমার জাজমেন্টকে আমি পুরোপুরি মেনে নিয়েছি, শুধু একটু মডিফিকেশান করুন। যখন একজন সিদ্ধান্ত পুরো মেনে নেয়, একটা সভা হচ্ছে, সভাতে আমি বললাম যে ভাই আপনার সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, কিছুক্ষণ পরে আমি বলি যে এটাকে আবার রিভিউ করা হোক, সেটা কিন্তু একটা মানে যাকে বলা হচ্ছে কি কন্ট্রোভার্সি এসে যাচ্ছে। তার মানে এতগুলো বাক্য ব্যয় করার উদ্দেশ্য আমার একটাই, যে রিভিউ পিটিশন কিন্তু আস্তে আস্তে ক্ষীণ থেকে ক্ষীণতমর দিকে এগোচ্ছে। আজকে 22শে মে ভিডিও করছি, 24শে মে অর্থাৎ পরশু দিন থেকে 26শে মে, 24শে মে বা 25শে মে বা 26শে মে এটা সুপ্রিম কোর্টের ডিসক্রিশনারি পাওয়ার, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন সামার ভ্যাকেশান পড়বে। হতে পারে 24শে মে, হতে পারে 25শে মে, হতে পারে 26শে মে, যে এই 3টের মধ্যে সুপ্রিম কোর্ট তার ওন ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন সামার ভ্যাকেশান ডিক্লেয়ার করবে। তাহলে আজকের 22 তারিখ, আগামী 2-3 দিনের মধ্যে যদি এই রিভিউ পিটিশন না ওঠে, তাহলে আগামী 14ই জুলাই পর্যন্ত সামার ভ্যাকেশান পার্সিয়াল মানে কি বলবো, যাকে বলা হচ্ছে হলিডে, পার্সিয়াল হলিডে এক্সিকিউট থাকবে। তার 15ই জুলাইয়ের আগে আর কোনো রিভিউ পিটিশন হবে না। এদিকে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। যদি কিনা বিজ্ঞপ্তি প্রকাশ না করে তাহলে কি ঘটনা হবে বলুন তো? তাহলে আরও একটা মারাত্মক ঘটনা হবে। যদি 2-3 দিনের মধ্যে রিভিউ পিটিশান গৃহীত না হয়, যদি রিভিউ পিটিশান নিয়ে পর্যালোচনা না হয়, যদি রিভিউ পিটিশান নিয়ে জাজমেন্ট না বেরোয়, তাহলে সামার ভ্যাকেশান পড়ে যাচ্ছে। সামার ভ্যাকেশানের পরে 14ই জুলাইয়ের পরে 15ই জুলাইয়ের পর থেকে সুপ্রিম কোর্টে আবার নর্মাল কাজ শুরু হবে। এদিকে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, যারা মডিফিকেশান অ্যাপ্লিকেশানে বলা ছিল। কেন বলছি কফিনে পেরেক পোতা? না, ওখানেই কিন্তু 31শে মে, 31শে ডিসেম্বর এই কথাটা বলা ছিল। তার মানে যদি 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে না পারে, পরিষ্কার লেখা আছে মডিফিকেশান অ্যাপ্লিকেশানে, তাহলে যে নির্দেশটা আমরা দিয়েছি যে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত এদের বেতন চালু থাকবে কোট আনকোট যোগ্যদের, সেটাও আমরা ক্যান্সেল করে দেবো। অর্থাৎ যোগ্য অযোগ্য সবার বেতন বন্ধ হয়ে যাবে। একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হবে, পরিস্থিতি সৃষ্টি, যদি আগামী 2-3 দিনের মধ্যে রিভিউ পিটিশান নিয়ে পর্যালোচনা না হয়। আর রিভিউ পিটিশান নিয়ে আলোচনা হবে মনেই যে যোগ্যদের পক্ষে যাবে, সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে ভাবতে পারছি না। কারণ মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা এবং এই যে র্যাঙ্ক জাম্পিং, আগামীকাল শূন্যদের মডিফিকেশান, এ সবগুলো একটা এমন দিকে যাচ্ছে যেটা তালগোল পাকিয়ে যাচ্ছে। আমাদের যেন মনে হচ্ছে এটা একটা স্পন্সর্ড লিটিগেশান। যাই হোক, আমরা অবশ্যই আশাবাদী যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা যাই হোক না কেন রিভিউ পিটিশান হবে এবং যোগ্য ভাইয়েরা বোনেরা আবার বিদ্যালয়ে ফিরবে। এইটুকু আমরা আগেও আশা করেছিলাম, এখনও আশা করছি, পরেও আশা করব। কি হয় শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।